স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ আপনাদেরকে শোনাই। আজ আমাদের আমন্ত্রিত অতিথি আছেন তিনজন সিনিয়র সাংবাদিক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিক থেকে আমার সঙ্গে রয়েছেন সাপ্তাহিক বাংলা বিচিন্তা পত্রিকার সম্পাদক এবং এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক জনাব সুভাষ সিংহ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক, আপনাদের পরিচিত মুখ এবং আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর জনাব মাসুদ কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে নিউজ 24 এর রাত 10টার সংবাদের প্রধান শিরোনাম আমরা একবার দেখে নিতে পারি। সিটিং সার্ভিস ফের চালু, কমেনি যাত্রী ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। জোটের রাজনীতিতে নির্বাচন সামনে রেখে নাম সর্বস্ব দলের দর কষাকষি শুরু। বিএনপিকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি দলের মহাসচিবের। খেলাপি ঋণ আদায়ের সিদ্ধান্তে মিশ্র মত, অনেকে বলছেন ইতিবাচক, কেউ কেউ বলছেন কাজে আসবে না। বাংলাদেশের আরো বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম আমরা দেখব। 15 দিনের জন্য চালু সিটিং সার্ভিস, ভোগান্তি কমেনি নগরবাসীর। হয়রানি হয়েছে গত কয়েকদিন, বাসায় আসা যাওয়াতে অনেক কষ্ট হয়েছে। আমরা সাধারণ জনগণ জিম্মি হয়ে পড়লাম। সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনার তাগিদ। বাস ভিত্তিক কিছু রিফর্ম না করলে পরে এই গণপরিবহন, অপরিকল্পিত গণপরিবহন দিয়ে ঢাকাকে বাঁচানো যাবে না। ভুটানে জলবিদ্যুৎ প্রকল্পে $100 কোটি বিনিয়োগ করবে বাংলাদেশ, শিগগিরই ভারত সহ ত্রিপক্ষীয় চুক্তি। নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক দায়িত্ব বললেন কাদের, পরিবেশ সৃষ্টির আহ্বান জানালেন ফখরুল। এই অধিকার তাকে স্বতঃপ্রণোদিত হয়ে অধিকার ভোগ করতে হবে। বিএনপিকে কি করে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। পানামা পেপারস কেলেঙ্কারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা, ঘরোয়া লিগে রান করা নাসির হোসেন স্ট্যান্ড বাই তালিকায়। তো এটার মধ্যে আমরা মনে করি যে ওকে আবার ইউজ টু করাও দরকার, আর এই কন্ডিশনে আমাদের অনেক প্লেয়ার এখনো ক্রিকেট খেলেনি। হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়মের তদন্ত শেষ হওয়ার আগে ঠিকাদারদের বিল নয় বলছে দুদক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ত্রাণ মন্ত্রীর। ফের সিটিং সার্ভিস চালু হলেও কমেনি ভাড়া, নৈরাজ্যের নেপথ্যে কালো টাকা, মন্তব্য উত্তর সিটি মেয়রের। এখানে এত আন্ডার মানি প্লে করে, সাত রাস্তাতে যেমন তেজগাতে নেতারা এত আন্ডার মানি পেতেন, এখানেও এরকম একটা বিরাট চক্র আছে। রামপাল প্রকল্প বাতিল দাবিতে জাতীয় কমিটির নতুন কর্মসূচি, 25 জুলাই সাতক্ষীরা থেকে বাগেরহাট 100 কিলোমিটার মানববন্ধন। এবং আত্মহত্যার কারণে জঙ্গিদের জীবিত ধরা সম্ভব হচ্ছে না বলছে পুলিশ, অর্থায়ন রোধে দুদকের সাথে কাজ করতে চায় FBI। ধানের পর মাছের মড়কে বিপন্ন হাওর, তদন্তে দুদক। সিটিং সার্ভিস চালু হলেও যাত্রীর দুর্ভোগ কমেনি। মহানগর বিএনপিতে খোকা আব্বাস যুগের অবসান। জঙ্গি অর্থায়ন প্রতিরোধে একসঙ্গে কাজ করবে দুদক, FBI। এবং টিকে গেলেন নওয়াজ শরীফ, আবারও তদন্ত হবে। গণপরিবহন মালিকদের কাছে জিম্মি সাধারণ মানুষ, এমনকি সরকারও অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের। নৈরাজ্যের জন্য 2 মন্ত্রী প্রতিমন্ত্রীকেও দায়ী করছেন তারা। মহিউদ্দিন নাসির বিরোধে চট্টগ্রাম আওয়ামী লীগে অস্থিরতা, সুইমিং পুল নির্মাণ নিয়ে বিভক্ত দল ও অঙ্গ সংগঠন। ব্যবস্থাপনা ও দক্ষতায় বাড়ছে সরকারি ব্যাংকে মূলধন ঘাটতি,
15,000 কোটি টাকা চেয়ে আবেদন, শর্তহীন অর্থ না দেওয়ার পরামর্শ। চামড়া খাতের সহযোগী শিল্পের জন্য সাভারে 200 একর জমি চান উদ্যোক্তারা। কারখানা বন্ধ থাকায় 2,000 কোটি টাকার রপ্তানি আদেশ আটকে যাওয়ার দাবি। পানামা পেপারস মামলায় আপাতত রক্ষা পেলেন নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর অর্থ পাচার তদন্তে কমিটি করে দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এবার আমরা আলোচনা যে মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করি। 4 দিন বন্ধ ছিল, তাতে করে ভোগান্তির খবরটি প্রধান হয়ে আসলো সবার কাছে, এবং এই ভোগান্তি বিবেচনা করেই সম্ভবত বিআরটি এই সিদ্ধান্ত নিল যে আবার চালু হলো 15 দিনের জন্যে। যে মতবিনিময় সেখানে নাইমুল ভাই ছিলেন, কাজে নাইমুল ভাইয়ের কাছে একটু পরে আসবো। আপনাকে দিয়ে শুরু করি। ভোগান্তি কিন্তু দূর হয়নি, বাস চালু হয়েছে। না, ভোগান্তি দূর হওয়ার তো কোনো কারণও ছিল না। কারণ যদি ভোগান্তি আসলে দূর করতে চেয়েছিল হয়তো সরকার, তা না হলে যে কথাটা একটু আগে আমরা মানে অনুষ্ঠান শুরু করার আগে সুভাষ সিং রায় বলছিলেন যে এটা যে আসলে চালু হলো, এটা বন্ধ হলো কেন, বন্ধ হওয়ার জন্য কি কোনো দাবি ছিল? উনি কিন্তু খুব যথার্থই বলেছিলেন একটু আগে, যদি এটা অনিয়ার ছিল তবু আমি বলছি ওনাকে নিয়ে, যে এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন যে বন্ধ হলো কেন, বন্ধ হওয়া কি প্রয়োজন ছিল? তো আমার যেটা মনে হয়, দেখেন ঢাকার গণপরিবহন নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা অরাজকতা চলছে, অনেক দিন ধরেই। যখনই অরাজকতাটার একটা মানে তীব্র আকার ধারণ করছে, তখন এটাকে সমাধানের নামে এমন একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে যে পদ্ধতিতে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে, মালিকদের মুনাফা আরও বাড়ছে। এটাই কিন্তু সমাধান। এবং সর্বশেষ এখন যেটা করা হলো, আমি যেটা মনে করি সর্বশেষ যে কাজটা করা হলো, যে 4 দিনের জন্য বন্ধ করে আবার ফিরিয়ে আনা হলো। এটা তো কিন্তু একই ঘটনা ঘটলো, যে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে, আগে যা ছিল তার চেয়েও বাড়বে, মালিকদের মুনাফা তার চেয়ে আগে হচ্ছে বাড়বে। কীভাবে? আমি যেটা পার্সোনালি যেটা মনে করি, যে যেমন ধরেন এখন কি হবে, মাঝখানে কিন্তু যে কয়দিন বন্ধ ছিল, এই কয়দিন কিন্তু আপনার এই সিটিং সার্ভিসের ভাড়া কিন্তু লোকাল সার্ভিসে নিয়েছে, এবং মানুষ কিন্তু সিটিং সার্ভিসের ভাড়া দিয়ে লোকাল সার্ভিসে চলেছে। আপনি নিশ্চিত থাকেন আগামী কয়েকদিনের মধ্যে লোকাল সার্ভিসের সিটিং সার্ভিসের ভাড়াটা বাস্তবায়িত হয়ে যাবে, এবং সিটিং সার্ভিসের ভাড়া তারা আরও বাড়াবে। এতে কোন 15 দিন তো তারা দেখবে, এই 15 দিনে কোনো কিছু সফল হবে না। একটা সহজ জিনিস দেখেন, কত বড় মানে একটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কত রকম হতে পারে। একটা জিনিস দেখেন, যখন তারা এটা বন্ধ করলো কারা? যাত্রীদের কোনো দাবি ছিল না, কিন্তু এই দাবিটা ছিল, এটা বন্ধটা কোনো সরকার এবং বাস মালিক পক্ষ। বাস মালিক সমিতির নেতাকে দেখলাম নিজে হাতে আপনার আলকাতটা দিয়ে এটা মুছে দিচ্ছেন। তো সরকার বন্ধ করলেন, তার সঙ্গে থাকলেন বাসের মালিক পক্ষ। তাহলে বাসগুলি চলে গেল কোথায়? 4 দিনে রাস্তায় কোনো বাস দেখা গেল না। কেন দেখা গেল না? বাসগুলি রাস্তায় কে নামায়নি? জনগণ নামায়নি? জনগণকে একটা বাস ভেঙেছে? ভাঙেনি তো। তো যে মালিক পক্ষ অভিনয় করছে যে লোকাল সার্ভিস চলবে না, সেই মালিক পক্ষই তার বাসগুলোকে রাস্তায় নামাচ্ছে না। না নামানো কেন? সরকারকে হেল্প করার জন্য না, জনগণকে দুর্ভোগে ফেলানোর জন্য, দেখানোর জন্য যে জনগণকে কোনো মূল্য নেই আমাদের কাছে, আমরা আমাদের মতলব হাসিল করব। এবং সেই মতলব আপনি যেহেতু সরকারের প্রসঙ্গ টানলেন, এই পুরো ঘটনায় সরকারের কোনো ক্ষতি হয়েছে? সরকারের কোনো ক্ষতি হয়নি। সরকারের কি কারণে হবে? সরকার কি বাসে ওঠে? সরকার কি জনগণের সরকার? এই সরকারের মধ্যে 2 জন মন্ত্রী আছেন যারা নাকি সরাসরি বাস মালিকদের সঙ্গে জড়িত। সরকার যদি জনগণের সরকার না হয়, তাহলে এই সরকার কার সরকার? মালিকদের সরকার। এই ক্ষেত্রে মালিকদের সরকার, এতে কোনো সন্দেহ নাই। এই সরকারের মধ্যে 2 জন আছেন বাসের মালিকদের প্রতিনিধি, মন্ত্রী আছেন। তো তারা তো তাদের পক্ষই দেখবে। আচ্ছা, সুভাষদা, সরকার এই ক্ষেত্রে বাস মালিকদের সরকার, মাসুদ কামাল ভাই অভিযোগ করছেন। মানে আপনি মনে হয় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরপরে নাইম ভাইকে বক্তব্য। না, আমি এই বিষয়ে নাইমুল ভাইয়ের কাছে আসবো, যেহেতু উনি নীতি নির্ধারক পর্যায়ে মতবিনিময় সভায় উনি ছিলেন। ওনার কাছে আমার সমাধানের পার্ট থেকে অনেক কিছু জানা আছে। পরবর্তীতে আপনি মনে হয় তার কথার রেশ ধরে আপনি আমার কাছে নিয়ে আসছেন, স্বাভাবিক কারণে এবং প্রাসঙ্গিকভাবে এসেছে। উনি পরে যে বাক্যটি যোগ করেছেন, এক্ষেত্রে মালিকদের সরকার, উনি পরে আবার এই জায়গাটা একটু ছোট করে এনেছেন। আমি টিএন সেশনের আত্মজীবনী বেশ কয়েকবার পড়েছি, এবং তিনি
তার আত্মজীবনীতে এক জায়গায় লিখছেন যে আমি যখন মাদ্রাস রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক ছিলাম, ডাইরেক্টর ছিলাম, এখন যেটা চেন্নাই, তখন ছিলাম মাদ্রাস রোড ট্রান্সপোর্ট অথরিটি। তিনি বহু ঝামেলা পোহাইছেন এবং তিনি এই পরিবহন ধর্মঘট নিয়ে তিনি বেশ অনেকখানি বিস্তৃত করেছেন তার এই আত্মজীবনীতে। যখনই পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, তিনি তার আগের থেকেই 7 দিন আগের থেকে প্রস্তুতি নিয়েছেন এটা কীভাবে তিনি মোকাবেলা করবেন, এবং 3 থেকে 400 গাড়ি তিনি বিকল্প ব্যবস্থা করে রেখেছেন যাতে এই ধর্মঘটটা কীভাবে সে মোকাবেলা করবেন। তার বক্তব্য হচ্ছে অযৌক্তিক ধর্মঘট ছিল, আমি প্রথমে নিজে গাড়ি চালায় গাড়ি বের করেছিলাম এবং গাড়ি প্রস্তুত রেখেছিলাম যে আমার সাথে সাথে সবাই গাড়িগুলো বেরিয়ে যাবে। আমরা যখন এইগুলো দেখি, ব্যবস্থাপনার ত্রুটি দেখি এই কারণে যে আমরা কিন্তু মানুষকে ঝামেলার মধ্যে ফেলে দিই। আমরা মানুষকে সিটিং সার্ভিস বন্ধ করলাম, আমি জানি না এই দাবি কোত্থেকে উঠেছিল, যেটা খুব স্পষ্ট করে বলেছেন। এই দাবি কেন উঠলো, হঠাৎ করে কি ঘটনা ঘটলো, এটা আমার কাছে মনে হয়েছে। আমরা এই সংকটটা কেন তৈরি করলাম, অযথা মানুষকে কেন হয়রানির মধ্যে ফেললাম। আপনি দেখেন আমাদের গণপরিবহনে এত ঝামেলা, এটা বলে শেষ করা যাবে না। আপনি দেখেন কলকাতা শহরটা ছাড়া ভারতের প্রায় বড় বড় সব নগরীতে শহরের ভিতরে যে গাড়িগুলো একটাও কিন্তু বেসরকারি পরিবহন না, দূরপাল্লার গাড়িগুলো সব বেসরকারি পরিবহন আছে। শহরের ভিতরে আপনার সব সরকারি পরিবহন, যে কারণে মুম্বাইতে কোথাও কিন্তু কোনো যাত্রীকে 5 মিনিট 10-7 মিনিটের বেশি দাঁড়াতে হয় না। যখনই গাড়ি আসে গাড়িতে উঠে পড়ে, একটা নির্দিষ্ট সময় আছে 3 মিনিট কিংবা 5 মিনিট গাড়ি ছেড়ে দেয়। এই যে ব্যবস্থাপনাটা, আমরা এই ব্যবস্থাপনাটা করতে পারিনি, জানি না কেন করতে পারিনি। হ্যাঁ, আমরা এও জানি অনেক রকম সংকট আছে। বাংলাদেশে যতগুলো গাড়ি আছে তার চেয়ে ড্রাইভিং লাইসেন্স আছে কতজনের বৈধভাবে, সেটাও একটা বিবেচনার বিষয়। অনেক জটিলতার মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। আর পরিবহন ব্যাপারটি আমি শ্রীলঙ্কায় একটা অদ্ভুত বিষয় দেখেছিলাম, অদ্ভুত মানে খুব ভালো লাগার বিষয়, অদ্ভুত বলবো না, শব্দটি আমার ঠিক হলো না। সেটা হচ্ছে 2টা থেকে 2:30 এই সময় যেখানে যে গাড়ি চলে সেই গাড়ি দাঁড়িয়ে যায়। আমি তো প্রথম অবাক হয়ে গেলাম, ঘটনা কি? কারণটি হচ্ছে ওই সময় স্কুল ছুটি হয়, স্কুলের ছেলে মেয়েদের জন্য কোনো গাড়ি আর চলবে না, শুধু স্কুলের গাড়িটা চলবে। আমি কিন্তু বেশ অবাক এবং আমি এত ভালো লেগেছে জিনিসটা দেখে, আমি আর কোথাও এভাবে দেখি নাই। যাই হোক, আপনি দেখেন শ্রীলঙ্কায় গল এক্সপ্রেস, এই গল এক্সপ্রেসটা যদি ঠিকমতো কাজ না করে, শ্রীলঙ্কার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ একেবারে রাস্তায় বসে যাবে। আমরা করতে পারিনি। আমরা পরিবহন ব্যবস্থাপনায় ত্রুটি এত রেখেছি। এবং আপনি দেখেছেন কিনা জানি না, নাইম ভাই তো প্রায় দেখেন এই কারণে তিনি ধানমন্ডির মধ্যে তার বাসস্থান। ধানমন্ডির থেকে যখন স্কুল ছুটি হয়, একজন মা তখন 8, 9, 10 বছরের একটি মেয়েকে নিয়ে কিংবা ছেলেকে নিয়ে রাস্তায় হাত ধরে কি কাকতি মিনতি করে সিএনজির ড্রাইভারের উদ্দেশ্যে, ভাই যাবেন, ভাই যাবেন। মানে এই যে কি দৃশ্য, এই দৃশ্যগুলো আসলে আমাদের ভালো লাগে না। তো এই ব্যবস্থাপনা আমরা করেছি। আর সিটিং সার্ভিস, এই সিটিং সার্ভিস নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আমার মনে হয় এই বিষয়টা খুব দ্রুত সমাধান হওয়া দরকার এবং এটার জন্য পরিবহন মালিকদেরকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। আর যদি দায়বদ্ধতা আনতে চান, সরকারের সেরকম প্রস্তুতির প্রয়োজন, তার আগের থেকে প্রস্তুতি নিতে হবে। যদি এই ব্যবস্থাপনায় এই গাড়িগুলো না চলে, বিকল্পী ব্যবস্থাপনা বলা হচ্ছে যে মে মাসে 400টি গাড়ি আসবে, প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত হুট করে নাই। হ্যাঁ, হুট করে যাবে না, কারণ আপনাকে তো বিপদে ফেলে দেবে, জি, আপনাকে তো জিম্মি করবে। আচ্ছা, এবার একটু নাউল ভাইয়ের কাছে চাই। নাউল ভাই, পুরো যে ঘটনা হয়েছে আপনি খুব কাছে থেকে দেখেছেন, এ নিয়ে আপনি লিখেছেন, এ নিয়ে আপনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আপনার কাছে যেটা আমার জানার বিষয় সেটি হলো যে মানুষ আসলে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চায় এবং মানুষদের মধ্যে একটা অংশের অতিরিক্ত টাকা দিয়ে যাওয়ার
তাড়নার কারণে অতিরিক্ত টাকা দিতেও সে রাজি আছে, সেই জায়গাটিও আছে। এখন সব কিছু মিলে এর তো একটা সমাধান হওয়া উচিত। 15 দিন আমরা ধরে নিলাম যে একটা সাময়িক সময়, হয়তো ভোগান্তির ব্যাপক আলোচনা হচ্ছিল, সরকার ভেবেছে যে আগের জায়গায় যাই, তারপর একটা সমাধান পার্মানেন্ট কিছুতে যাব। কি হতে পারে সেটা প্রথম কথা হচ্ছে যে সুভাষ কিন্তু অলরেডি এটার একটা বড় দিক আছে, আর এই মুহূর্তে সিটিং সার্ভিস হচ্ছে ইস্যু। কিন্তু বড় দিকটার সমাধান না হলে শুধু সিটিং সার্ভিসটারও যদি সমাধান হয়, তাতে কিন্তু জনভোগান্তি শেষ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। লেট আস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আর বড় পরিসরে যেটা, সেটা হলো 4000 বাসের আরেকটা আয়োজনও আছে, চিন্তা ভাবনাটা আছে। আমি খুব সংক্ষেপে বলছি, ঢাকায় যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন না করে, গণপরিবহন বা বাসের জন্য যদি এটা লেন ডেডিকেট করে দেওয়া হয়, ডেডিকেট করা মানে ওই বাস চললে অন্য কেউ তাকে থামাতে পারবে না, আর ফাঁকা থাকলে অন্যরাও চলবে, এইরকম একটা বিষয়। এবং বাস মালিক এখানে কয়েক শত, তাদেরকে যদি এক একটা রুট এক একটা কোম্পানি করে একটা নির্দিষ্ট রঙের গাড়ি ওই রুটে চলবে এবং সকলের মালিকানায় এটা যৌথ কোম্পানি হবে, তাতে কি হবে? এখন যেটা হয়, একটা বাসের সাথে আরেকটা বাসের প্রতিযোগিতা হয় রোজগার নিয়ে, কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মালিক, একজনের সাথে একই রুটের আরেকজনের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু ওই কনসেপ্টটাতে কারোর সাথে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না। এখানে একটা বাস যদি খালিও যায়, সে ছেড়ে দিবে, পরের বাসটাতে প্যাসেঞ্জার উঠবে, কারণ সবাই মিলে এই লাইনে যা রোজগার হবে অ্যাকর্ডিং টু সিট ক্যাপাসিটি, যার যার প্রফিট সে পেয়ে যাবে। এই হচ্ছে ওই কনসেপ্টটার মূল আইডিয়া। তো এইভাবে একটা চিন্তা ভাবনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই বলে এটা কবে শেষ হবে আমরা জানি না। আনিসুল হক, মেয়র আনিসুল হক কিন্তু এই ধারণার ভিত্তিতে কিছু কথা বলেছেন, দেখবেন উনি 4000 বাসের কথাও বলেছিলেন। কিন্তু গত কয়দিনের যে সমস্যা, এটা কিন্তু দুটো সরকারি সিদ্ধান্ত। একটা হচ্ছে ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত নিয়েছিল, সারা দেশব্যাপী একটা অভিযান চলছে। সেই অভিযান কিন্তু 4-5টা বিষয়, যেমন ট্রাকের ক্ষেত্রে সামনে তাদের যে বাম্পারটা না, এক্সটেন্ডেড বাম্পার লাগায়, যেটা বিপজ্জনক। পরিবহন মানে জনপরিবহনের বাসে ওই অ্যাঙ্গেল লাগায় যাতে সে ডেসপারেটলি চালাইতে পারে, অন্য গাড়িকে ধাক্কা দেয়, ওটা দিয়ে নিজের ক্ষতি হয় না, অন্যের ক্ষতি হয়। এবং কেউ কেউ নানান রকম হুক লাগায়। তো এইগুলি খুলে ফেলতে হবে। ক্যারিয়ার থাকে, ক্যারিয়ারে থাকলে মানুষ তখন সুযোগ পায়, যখন বেশি ভিড়াভিড়ি হয় ওখানে ছাদে উঠে আরো বিপদ হওয়ার আশঙ্কা থাকে। তো এইগুলোর বিরুদ্ধে, তারপরে নারী এবং প্রতিবন্ধীদের জন্য যে সিট নির্ধারিত থাকে, এটার মানে এনশিওর করা, এইগুলি মিলে একটা অভিযান। সঙ্গে ঢাকায় কি কারণে আমরা কেউ জানি না সিটিং সার্ভিসের ব্যাপারে, তবে সিটিং সার্ভিস নিয়ে এখন আমার আলোচনা হচ্ছে। এখানে আমি আলাপ আলোচনা করে দেখেছি যে 4টি কারণ বলা হয় এর বিরুদ্ধে। এর মধ্যে একটি মৌলিক কারণ, নাম্বার 1, এই তথাকথিত সিটিং সার্ভিসের বৈধতা নাই, মানে সরকারিভাবে অনুমোদিত না। সুতরাং এটা একটা অবৈধ কাজ, এবং বৈধ না বলে এটার কোনো ভাড়ার হার নির্ধারিত না, যে যার মতো ইচ্ছা নেয়। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হচ্ছে যে সিটিং সার্ভিস বলে বর্ধিত ভাড়া নেয়, তারপরও মাঝে মাঝে এটার মধ্যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জারও নেয়, এটাও আর একটা প্রতারণা। 3, যে যখন মানে দেখা যায় এক জায়গায় খুব প্রচন্ড ভিড়, বাসের সংকট, তখন যে কোনো লোকাল বাসও হঠাৎ করে তারা বলে এটা নাকি সিটিং সার্ভিস বলে বেশি ভাড়া আদায় করে। সো এইরকম 3-4টি মানে কারণে এই জায়গাটাতে তারা এটা মানে অবৈধ বলে, নাম্বার 1 কারণই তো অবৈধ, এটাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু 3-4 দিনের অভিজ্ঞতা হচ্ছে যে এটা বেআইনি বটে, এখানে অরাজকতা আছে বটে, বাট এটার একটা গ্রহণযোগ্যতা আছে, জনচাহিদা আছে। এই জনচাহিদাটা অনুভূত হয়েছে এই সময়টাতে প্রকটভাবে, এবং এইটাতে বন্ধ করে দেওয়ার মানে কোনো বন্ধ করে দেওয়ার পরে এতগুলি বাস মানে উধাও হয়ে গেল কোথায়, এটা নিয়েও আলোচনা হয়েছে। বাট ওইখানে আবার কিন্তু ইফ ইউ গো ইনটু ডিপ ইনটু ইট, যখনই কোনো অভিযান হয় দেখবেন এমনিতেও বাস কমে যায়। আচ্ছা, এটার কারণ কিন্তু ওই সিটিং সার্ভিসের সমস্যা না। সমস্যাটা হচ্ছে যতগুলি বাস চলে তার 25 to 30% আসলে কাগজপত্র আপ টু ডেট নাই, বৈধ কাগজপত্র নাই, টু বি ভেরি অনেস্ট।
ড্রাইভারের লাইসেন্স বলা হয় 40% অবৈধ। সুতরাং যখন অভিযান চলে তাদের ওইগুলিও তো ধরলে তাদের জরিমানা হয়, তারা এই জন্য একটু আড়ালে চলে যায়। আরো একটা কারণে চলে গেছে, ওই যে অ্যাঙ্গেলগুলি খুলতে হবে, হুকগুলি খুলতে হবে, এই জন্য অনেক বাস তারা আসবে কিন্তু 3-4 দিন লাগছে ওই অ্যাঙ্গেলগুলি ঝালাই খুলে তারপরে আবার আসবে। সুতরাং এখানে কিন্তু মাল্টিপল রিজন কাজ করেছে। এটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করি নাই জার্নালিস্টরা, কিন্তু খোঁজ করলে দেখা যেত যে অনেক বাস অ্যাঙ্গেল খুলছে। তো আমি এই জন্য বলছি যে এই যে নৈরাজ্যটার পর আমি তখন লিখেছিলাম একটা পরামর্শ যে ভাই এটা স্থগিত করে আপনারা চিন্তা করেন, যদি দেখেন যে এটার একটা প্রয়োজন আছে তাহলে আইনের ভেতরে একটা দেন। এবং আমার সাজেশনটা একদম আমি আমার মতো কম্প্রিহেন্সিভ সাজেশন দিয়েছি যে সিটিং সার্ভিসের বাসের একটা নির্ধারিত রং দিয়ে দেন, যাতে সবাই বোঝে যে এইটাই সিটিং সার্ভিসের বাস। এবং যদি এখানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেওয়া হয়, বাইরে থেকে ট্রাফিক পুলিশ সহজে তাকে ধরতে পারবে যে এই রঙের গাড়িতে তো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার থাকার কথা না। তারপরে ভেতরে ভাড়া নির্ধারণ করেন, ভাড়া অরাজকতা আছে, এই অরাজকতাটা দূর করে ন্যায্য ভাড়া, তারা যেহেতু স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নিবে না, তাদের সাধারণ বাসের চাইতে একটু ভাড়া বেশি হইতেই হবে, কিন্তু সেটা তো একটা সীমা থাকতে হবে। মানুষ একটু বেশি ভাড়া দিতে রাজি, তার মানে এই না তার উপর ভাড়ার অত্যাচার আপনি করবেন। সুতরাং সরকার একটা আলাপ আলোচনা করে ন্যায্য ভাড়া নির্ধারণ করে সেটা আবার ভেতরে স্টিক করে দেন, সবাই যেন দেখে কোত্থেকে কোথায় কিরকম ভাড়া। এই প্রস্তাবটা মোটামুটি গ্রহণ করেছে বিআরটি এবং তাদের কথা মতে তারা যে ঘোষণাটা দিয়েছে, আমি বলেছিলাম 7 দিনের মধ্যেই করা যায়, ওনারা বলেছেন যে 15 দিন সময় নিয়েছেন, এর মধ্যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এই অরাজকতাটা দূর করবেন। এটা হচ্ছে সিটিং সার্ভিস সংক্রান্ত। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে আরো অনেক প্রসঙ্গ আছে আমাদের হাতে, অনেক কিছু বলার আছে। আমাদের 3 জন সিনিয়র সাংবাদিক আছেন বিশ্লেষণের জন্য। দর্শক আপনারাও থাকুন। আবারও স্বাগত নিউজ 24-এ। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ। মাসুদ কামাল ভাই, একটু রাজনৈতিক সংলাপ নিয়ে কথা বলবো। তার আগে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং দ্য সানের 3টি কপি আছে আমার হাতে, আমি দর্শকদের একটু জানিয়ে দিই চট করে। বাংলাদেশ প্রতিদিন, জন্মদিনে ডক্টর কামাল হোসেন বলছেন, যারা দুর্নীতি করছে দেশের মাটি তাদের সহ্য করবে না। মানুষ পুড়িয়ে গণতন্ত্র উদ্ধার করা যায়নি, এটি ওবায়দুল কাদের বলছেন। এবং বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, এটি বলছেন মির্জা ফখরুল। সমস্যার শেষ নেই ঢাকায়, মূল প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের। খোঁড়াখুড়িতে রাজধানী ঢাকার অবস্থা এখন ভয়াবহ, এর উপর চলছে গ্যাসের তীব্র সংকট। পাল্লা দিয়ে বেড়েছে পানির সমস্যা, অথচ নগরবাসী ট্যাক্স দিয়েও পাচ্ছে না ন্যূনতম নাগরিক সেবা। মশা নিধন কার্যক্রম বন্ধ, সব মিলিয়ে ঢাকা এখন সমস্যা নগরী। বাংলাদেশ ভুটান ভারতের ত্রিপক্ষীয় চুক্তি ঘোষণা, ঢাকা থিম্পুর 26 দফা যৌথ বিবৃতি। কালের কণ্ঠ, প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, যৌথ বিবৃতিতে আসা বাংলাদেশ ভুটান কানেক্টিভিটিতে বাণিজ্য বাড়বে। হার্টের রিং নিয়ে অন্ধকারের রোগী, লাভের লাগাম টানার চেষ্টায় চটেছেন রিং ব্যবসায়ীরা। নিজেদের সাজা ভোগ ভাড়াটে দিয়ে চা বিক্রেতা থেকে এখন কোটি টাকার মালিক নরসিংদী জেলা পরিষদের সদস্য নাজির, ছিনতাই মামলায় সাজা হয় তার। ডেইলি সান, স্ট্র্যাটেজি ফর নেক্সট ন্যাশনাল পোলস, আওয়ামী লীগ ডেভেলপিং রিলেশনস উইথ ইসলামিক পার্টিস, এটি তাদের বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। মির্জা ফখরুল, বিএনপির দিক থেকে আজকেও বলা হয়েছে যে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে দেয়া হবে না। এবারে একটু সুর একটু ভিন্ন আছে। আগে বিএনপি বলতো যে নির্বাচন হবে না বা বিএনপি নির্বাচনে যাবে না, কিন্তু এবার তারা একটু জোর দিয়ে বলছে যে তাদেরকে বাইরে রাখলে তারা নির্বাচন করতে দেবে না, মানে নির্বাচন করতে দেওয়া হবে না। তো বিএনপি কি একটু শক্তিশালী হলো? আসলে শক্তিশালী হলো কিনা হলো এটা তো যখন শক্তির পরীক্ষা হবে তখন টের পাওয়া যাবে। তবে তাদের মন মানসিকতা একটা বোঝা যাচ্ছে, যেটা আপনি বললেন যে আগে তারা বলতো নির্বাচনে এই না হলে নির্বাচনে যাব না, এখন বলা হচ্ছে যে আমাকে ছাড়া নির্বাচন করলে নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। আচ্ছা, করতে দেওয়া হবে না। মূল বক্তব্য একটাই ভাই, যে আমি নির্বাচনে যেতে চাই। মূল বক্তব্য একটাই, যে কোনো কিছুর বিনিময়ে আমি নির্বাচনে যেতে চাই, আপনারা দয়া করে আমাকে ছাড়া নির্বাচনের কথা ভাববেন না। এটাই তো মূল বক্তব্যটা। তো এটা তো আমি মনে করি যে একজন দেশের নাগরিক হিসাবে এটা খুব ইতিবাচক বক্তব্য।
খুবই ইতিবাচক যে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে যেতে চাচ্ছে, বিএনপি সহ, এমনকি বিএনপিও। তো এটা তো আমাদের জন্য খুবই ইতিবাচক, কারণ গতবার বিএনপি নির্বাচনে যায়নি, না যাওয়ার ফল কী হয়েছে সেটি আলোচনা করছি না। বিএনপি নির্বাচনে যায়নি, তার অন্তিম ফল কিন্তু আমাদের দেশের জন্য ভালো হয়নি। দেশে কোনো কার্যকর কোনো বিরোধী দলই ছিল না পুরো কয়েকটা বছর। তো একটা বিরোধী দলের তো প্রয়োজন আছে, তাই না? সংসদের ভালো একটা কার্যকর বিরোধী দলের দরকার আছে। সংসদের যে বিরোধী দল আছে এটা তো বিরোধী দল নামের কলঙ্ক। আসলে পৃথিবীর কেউ তো এই ফরম্যাটে বিরোধী দল কখনো কেউ দেখে কিনা আমার জানা নাই। নিজেরাই বলেন না আমরা বিরোধী দল, আবার বলেন না আমাদের মন্ত্রিত্ব একটু বাড়াইতে হবে, যা কিছু অন্য কথা। এই লজ্জার কথা যত কম বলবো তত ভালো। তো সেখানে যদি একটা কার্যকর বিরোধী দল থাকতে চায়, আমি মনে করি এটা আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এমনকি সাধারণ ভোটারের জন্য। কারণ বিএনপি যদি ইলেকশনে যায় তো এদের তো অন্ততপক্ষে সবগুলি আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতাটা তো আছে, তা আমি তো এটা ভোট দেওয়ার সুযোগ পাবো। বিএনপি নির্বাচনে না গেলেও তো 154 আসনে ভোট দিতে হয় না এইবার। কাজে মানুষের ভোটাধিকার তো একটা আছে। মানুষ তো বলে যে ভাই আমাকে অন্তত ভোটটা দিতে দেন, পরে পাশ করার পর আপনি কী করবেন এটা আমিও জানি, আপনিও জানেন, ওটা নিয়ে মতো চিন্তা করেন। কিন্তু আমি তো ভোটটা দিতে দেবেন আপনি আমাকে। 5 বছর পর আপনারা বড় বড় নেতারা শহর থেকে গ্রামের মানুষের কাছে আসবেন, গ্রামের মানুষের কাছে যাবেন, মিথ্যা কথা দু একটা বলবেন, আশ্বাস দিবেন। এটাও তো একটা নাটক। এই নাটকেরও তো কিছু দর্শক আছে, তো সেটাও তো করতে দেয় না। তো এখন যদি বিএনপি নির্বাচন করতে চায়, আগ্রহ প্রকাশ করে, আমার তো মনে হয় এটা খুবই ইতিবাচক আমাদের জন্য। জি, সুভাষদা, তাহলে সাংগঠনিকভাবে কি বিএনপি দল গোছাচ্ছে? এইসব কথা কি তারই ইঙ্গিত বহন করে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিএনপি কি কখনো দল গোছানো দল ছিল? বিএনপি যে করবার তারা ক্ষমতা এসেছে, সেই করবার ক্ষমতা কি তারা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে এসেছে? 2, বিএনপি কি নিজে কখনো ক্ষমতায় আসে? অনেকগুলো প্রশ্ন কিন্তু। এবং এই যে বিএনপি এখন যে বলছে, যে মাসুদ কামাল ভাই বললেন যে কার্যকরী বিরোধী দল আমাদের দেশের দরকার, তা কার্যকরী বিরোধী দল যে দরকার, 5টা বছর তো তারা কার্যকরী বিরোধী দল ছিল। এবং তিনি বলেছেন বিএনপি নির্বাচনে না আসায় দেশেরও ক্ষতি হয়েছে। তা এটা তো নিশ্চয়ই বিশ্লেষণ করা যায়। তারা যে 5টা বছর বিরোধী দল ছিল, তারা কি কার্যকরী বিরোধী দল হিসেবে ছিল? যে এই দলের নেতা কিংবা বিরোধী দলের নেতা, তিনি কয়দিন সংসদে গিয়েছেন? মানে আমি যদি এগুলো যদি আলোচনা করি, তাহলে কার্যকরী বিরোধী দল আর এখন যে আমরা বলছি অকার্যকরী বিরোধী দল, তার মধ্যে পার্থক্যটা কোথায়? গুণগত পার্থক্য কোথায়? আমরা বলছি, তাদেরকে বলছি। এখন আরেকটি কথা বলা হয় যে এই 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে যে কথাটা হরহামেশা একটা মুখস্থ কথা বলে দেওয়া যায় যে নির্বাচন অবৈধ। নির্বাচন কখনো অবৈধ হয়নি। নির্বাচন প্রক্রিয়াকেও, এবং যারা নির্বাচিত হয়ে এসেছেন তারাও কেউ অবৈধ বলার সুযোগ নাই। আপনি সর্বগুণ জনগ্রহণযোগ্যতা আপনি পাননি। মাসুদ কামাল ভাইয়ের একটা লাইন বলি, এটি উনি নতুন ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি নির্বাচনে না যাওয়ায় 154টি আসনে ভোট দেওয়ারই দরকার পড়ে নাই। হ্যাঁ, অবশ্যই পড়েনি। তারা কি ভোট দিতে মানুষকে সুযোগ দিয়েছে? না, প্রকারান্তরে তিনি বলেছেন যে বিএনপি হলো নির্বাচনে গেলে তখন ভোটের দরকার পড়ে আর কি। না, এই আলোচনা আমার অন্য আলোচনা। কারণ আমি বিএনপি কে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশে আবির্ভূত হয়েছে, আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, যারা কখনো সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়ায় দল গঠন করেনি। আপনি হিসাব করে দেখুন তো, 1975 সালে 15 আগস্টের পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে নির্বাচন প্রক্রিয়াটি হয়েছিল, 79 পার্লামেন্টের মতন এত খারাপ নির্বাচন প্রক্রিয়া পৃথিবীতে কোথাও হয়নি। এখন অনেকে এটা ভুলে গেছেন কিংবা ভুলিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, ভুলে যেতে চাই আমরা, খারাপ জিনিস ভুলে যেতে চাই। সেই নির্বাচনে আওয়ামী লীগকে তো নির্বাচনে বাইরে রাখতে পারেনি, এমনকি শর্ত দেওয়া হয়েছিল। যখন নির্বাচন দল বিধি কখন হঠাৎ করে তৈরি করা হলো, বলা হলো গঠনতন্ত্রের ঘোষণাপত্রে জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তি যার নামে শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, আবেগ সৃষ্টি হয়, তার নাম ছবি ব্যবহার করা যাবে না। অর্থাৎ স্পষ্ট করে বঙ্গবন্ধুর ছবি এবং নাম ব্যবহার করা যাবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে না? এত কিছুর পরও 39টা সিটে জয়লাভ করেছে না? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আপনি যদি বিএনপির আওয়ামী লীগের এক পাল্লায় মাপি, আমরা সবসময় মাপি, কিন্তু এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক অবস্থা যে আওয়ামী লীগ আর বিএনপি এক পাল্লায় মাপা হচ্ছে। এবং আমরা যেটা কথা বলি, গভীর রাত্রে কথা বলি, আমরা কিন্তু প্রায়শই এক পাল্লায় মেপে ফেলি।
কারণ একটি দল জন্মসূত্রে তার যে সংগ্রামী ঐতিহ্য, সেই সংগ্রামী ঐতিহ্যকে ধারণ করে রাখার চেষ্টা করে। নানান রকম প্রান্তিক বিচ্যুতি আছে, এটি নিয়ে অনেক সমালোচনা করব আমি। কিন্তু আপনি যে নিজে যদি আত্মহনন মনস্ক হন, আমি এক বিএনপি এক নেতাকে এক টক শোতে বলেছিলাম এই দলটি একটি অবিমিশ্রকারী দল। সে খুব মুগ্ধ হয়ে গেল, একটা সংস্কৃত তৎসম শব্দ ব্যবহার করলাম এবং তাকে একটা লেভেল দিলাম, একটা ভালো করলাম। কিন্তু আমাকে যখন সঞ্চালক জিজ্ঞেস করলেন যে এই অবিমিশ্রকারিতা শব্দের অর্থ কী, আমি বললাম যারা অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে। তখন এই বিএনপির নেতা এটা কিছুটা মনক্ষুণ্ণ হলেন। আমি এই যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া যেই দলটি কাজ করে গেছে, তার কি কখনো দল ঘোষণার প্রয়োজন আছে? তারা কি মনে করে যেই দলের রাজনৈতিক কার্যালয়ের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় খোলে হচ্ছে রাত 10টায়, যেই দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক হয়, কর্মচারীদের কাছে মোবাইল ফোনটি অফ করে জমা দিতে হয়, এবং যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত অবরোধ কিন্তু কার্যকরী, কারণ সেই অবরোধ প্রত্যাহার হয়নি। আমি আপনি যখন টকশোতে কথা বলছি অবরোধ কিন্তু চলছে, কারণ তাদের ঘোষিত অবরোধ কিন্তু প্রত্যাহার হয়নি। তা সেই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় আওয়ামী লীগের মতন রাজনৈতিক দলের, কেননা তাকে ওই দায়বদ্ধতার হিসাবদিহিতার জায়গায় থাকতে হয় না, যে কারণে তার কর্মীরা, তার সমর্থকরা নতুন নতুন করে যারা আওয়ামী লীগে যোগ দেয়, যারা ক্ষমতার লোভে আসেন, নানান রকম ভাষায় আমাদের নানান নেতারা চিহ্নিত করছেন, সেই উচ্চারণ নাই বা করলাম। এই বিষয়গুলো হয়ে যায় যখন এই একটা অবিমিশ্রকারী দল যখন এরকম পিছিয়ে থাকে, নির্জীব হয়ে থাকে। পল্টনে একটা গ্রামোফোন রেকর্ড বাজে প্রতিদিন, আপনার 29টা 24টা ক্যামেরা থাকে, প্রতিদিন এরা সকাল থেকে এটা বাজানো শুরু হয়। আপনি বিএনপিকে আর একটু সজীব হওয়ার পরামর্শ দিচ্ছেন? সজীব হওয়ার কোনো সুযোগ নাই, সজীব হওয়ার সুযোগ নেই। কারণে এর জন্মসূত্রেই কিন্তু গাথা এভাবেই, তারা মনেই করেছে যে এটাই হচ্ছে রাজনৈতিক দল। তাদের জিয়াউর রহমানের পছন্দের রাষ্ট্রপতি বিচারপতি সায়েম সাহেব তার বইতে কি লিখেছেন, তার বইতে লিখে গেছেন যে এই দলটির সময় আমি লক্ষ্য করেছি, আমি রাষ্ট্রপতি ছিলাম, ক্যান্টনমেন্টে সমস্ত কিছু নির্ধারিত হতো, এবং তিনি ওখানে উল্লেখ করছেন অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার, আওয়ামী লীগ থাকতো না। আপনি 5 জানুয়ারি নির্বাচন যদি করতেন, সেই নির্বাচনে কি কি ফল হতো সেটা তো ভিন্ন আলোচনা। এবং আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মী সমর্থকরা মনে করে আওয়ামী লীগ বিরোধীরা, ছোট প্রশ্নটা করে একদম শেষ করি, জবাব দিতে হবে। বিএনপি যে বলছে যে তাদেরকে বাইরে রেখে নির্বাচন তারা করতে দেবে না, এই সামর্থ্য তারা রাখে তো না বিএনপি? জি, আমি বিএনপি সম্বন্ধে আর কিছু না বলে একটু তো বলি যে বিএনপি এখন সেই রাজনৈতিক দলে পরিণত হয়েছে, আওয়ামী লীগ যেভাবে তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রাখবে ঠিক সেভাবে তাকে থাকতে হবে। তার মানে আওয়ামী লীগ কেননা 5 জানুয়ারি নির্বাচন নিয়ন্ত্রণ তো অবশ্যই রাজনৈতিক দল তোর এই বলতো না, এই একটা চমৎকার বক্তব্য রেখেছিলেন কর্মী সবাই মাওসতুং বলেছিলেন যে রাজনীতি কোনো ভোজসভা কিংবা বিলাস নয়, ইহা একটি উগ্র মস্তিষ্কের কারবার, ইহা দ্বারা এক শ্রেণী আর এক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে, অতএব উহা অত সভ্য, অত ভদ্র, অত মার্জিত হতে পারে না। তাহলে আপনার বিএনপি হলো আওয়ামী লীগের বশীভূত একটা দল এখন বলছেন আপনি যদি টেনে শব্দগুলো নিয়ে আসেন সেটা অন্য ভিন্ন এই জবাবটা পেলে বশীভূতের ব্যাপার না। বিএনপি তার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এবং তার রাজনৈতিক প্রক্রিয়া তার সুযোগ হয়েছিল 91 থেকে 96 সালে তার রাজনৈতিক যে প্র্যাকটিসগুলো সে করেছে। বিএনপির রাজনৈতিক ভুল নিয়ে আলোচনা করছি না, আপনি বলছেন যে আওয়ামী লীগ যেভাবে পথ দেখিয়ে দেবে সে পথের ভিতরে বিএনপি থাকতে হবে, তাহলে বিএনপি এখন তার পোষ্য মানে বশীভূত। যদি তাই হয় তাহলে যারা মাসুদ কামাল ভাই দাবি করছেন যে পার্লামেন্টে যে বিরোধী দল আছে সেটাও সরকারের পোষাই বলতে পারি অনুবাদ করলে ইয়েতে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দল তো এখন একটাই আছে আওয়ামী লীগ, বাকি সবাই তো আওয়ামী লীগের গ্রিভের ভিতরে। এটা আওয়ামী লীগের সার্থকতা কি ব্যর্থতা আমি নিয়ে আলোচনা পরে করব। আমি বলছি যে এই যে সরকারের হ্যাঁ নার মধ্যে কোনো শব্দ হয় না এখন আর, আমরা অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। সরকারের সাফল্যের কথা যেটা বলা হচ্ছে, এই সরকারের সাফল্যটা এখানেই যে বিএনপির মতো একটি দলকে সে পল্টনের মধ্যে বন্দি করে রেখেছে, বিএনপির মতো একটি দলকে সে রাত 10টার সময় পার্টি অফিস খোলার মধ্যে অবস্থান করে রেখেছে। নামাল ভাই, দুজনের দুই কথা, একজন সংসদের যে বিরোধী দল আছে তাকে তিনি বলছেন যে সরকারের নিয়ন্ত্রণের ভিতরে, মানে সরকার যেভাবে চাইবে সেভাবে, বিএনপিকে পল্টনে বন্দী করে ফেলেছে সরকার, সরকার বলতে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ কি তার ইতিহাসের সবচেয়ে জোরালো অবস্থানে আছে এখন, মানে আওয়ামী লীগ দল হিসেবে?
না, আওয়ামী লীগ তো শক্তিশালী দল এবং আওয়ামী লীগ শক্তিশালী মানে বরাবরই ছিল। শক্তিশালী থাকার পরেও কিন্তু 21 বছর দলটা ক্ষমতার বাইরে। এবং এই ক্ষমতার বাইরে কেন ছিল? নির্বাচনগুলিতে যেমন ওই 79 সালের নির্বাচনে 39টা সিট ছিল না, 39টা সিট। তো এটা তো ঠিক যে আওয়ামী লীগ 39টার বেশি সিট পাওয়ার মতো নয় দল, তা তো ছিল না। তো এত অকওয়ার্ড সিচুয়েশনেও তারা নির্বাচনে থাকার চেষ্টা করেছে যথাসম্ভব। বিএনপির ক্ষেত্রে সুভাষ সিংহ রায় যেটা বলেছে, সুভাষ সিংহ রায়ের ভাষাটা হয়তো আমার সাথে মিলবে না, কিন্তু আমিও নিশ্চিত যে বিএনপি বিগত নির্বাচনটাতে, আমি বলছি না যে শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করা, বিএনপি যদি শুরু থেকেই নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনে অংশগ্রহণের দিকে থাকতো এবং তার দাবিগুলিও করতে থাকতো, বিএনপির অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডিফারেন্ট হতো। এখনো আজকেও আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে মহাসচিব বিএনপির বলেছেন যে বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন করতে হবে না, নির্বাচন হবে না। আমার ধারণা মহাসচিব যেটা বলতে চান, কিন্তু আমার মনে হয় এগেইন তারা আবার ভুলের একটা ছোট্ট রিপিটেশন করতেন, যেটা উনি আসলে বলতে চান এবং আমি তার সাথে একমত। আগামী নির্বাচন আসলে বিএনপিকে ছাড়া হবে না। এটার কারণ এই নয় যে আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া পারবে না, কারণ এই যে বিএনপি আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, তো তাকে ছাড়া নির্বাচন হবে কিভাবে? খালেদা জিয়াকে জেলে নিলে তো আর বিএনপির নির্বাচন বন্ধ হয়ে যাচ্ছে না। তারেক রহমান মানে সাজা পেয়ে গেলে তো আর বিএনপির নির্বাচন বন্ধ হচ্ছে না। সো উই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি যদি আজকে ঘোষণা দিয়ে দেয় যে হোয়াট মে কাম, আমরা নির্বাচন করব, 1, 2 আমাদের দাবি এরকম একটা সরকার, সরকার দিলে ভালো, না দিলে কনসিকুয়েন্সেস আপনাদেরকে ফেস করতে হবে। পলিটিক্যালি তার কর্মীরা, তার ভোটাররা অনেক এনার্জাইজ বোধ করবে এবং নিশ্চিন্তে মনে মনে প্রস্তুতি নেবে। ইভেন বিএনপির কোনো কৌশল পাঠাতেও হবে না, ওই স্থানীয় সমর্থক, স্থানীয় ভোটাররা যার যার কৌশল করবে। কিন্তু বিএনপি ডেস্টিনড, আমার মনে হয়, আমি সুভাষের সাথে একমত, সম্ভবত বিএনপি আবার আওয়ামী লীগের প্রেরণক হবে, আবার আওয়ামী লীগেরই কোনো না কোনো কৌশলে তারা ধরাশায়ী হবে, হয়ে শেষ পর্যন্ত কি হবে জানি না, এমন হইতে পারে আবার ইলেকশন করবে না। আমি কিন্তু অনেস্টলি বলছি, মানে আশঙ্কা, এরকম আশঙ্কা আমার আছে যে বিএনপি মে মেক আনাদার মিস্টেক। আচ্ছা, এই কথাগুলি বলার উদ্দেশ্য না এই যে আওয়ামী লীগের কখনো আবার মিস্টেক হবে না, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ এই বাংলাদেশের মুক্তি সংগ্রাম বলতে আমি ৭১-এর সংগ্রাম বলছি না, একেবারে আমাদের ৪৭ উত্তর সমস্ত কিছুর সঙ্গে যে যার নেতৃত্বের সম্পর্ক, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে মানুষটা মনে করেন এই 22-23 বছরের পাকিস্তানি শাসনের মধ্যে 12-13 বছর যিনি শুধু জেলেই কাটিয়েছেন, এইরকম একটা রাজনৈতিক ভূমিকা রাখার পর ৭১-এর এই রক্তক্ষয়ী যুদ্ধ, তারপরে এই দলটা 3.5 বছর ক্ষমতায় থাকতে পারে নাই, তারপরে আবার 21 বছর তাদেরকে ওয়েট করতে হয়েছে। এইটার একটা ন্যাচারাল কনসিকুয়েন্সেস আছে, কিন্তু ন্যাচারাল জাস্টিসের ব্যাপার আছে। আমরা এখানে হয়তো মানে মানে এইভাবে কথা বলা ঠিকও না, কিন্তু আমি কিন্তু অনেস্টলি মনে করি দেয়ার ইজ সামথিং কল্ড ন্যাচারাল জাস্টিস। তো এই জায়গাটাতে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপি, আওয়ামী লীগ যদি 21 বছর ওয়েট করে তারপরে ক্ষমতায় আসতে হয় স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলকে, বিএনপির কিন্তু অনেস্টলি স্পিকিং বিএনপির হাহাকারটাই আমি বুঝি না, আমি অনেস্টলি বুঝি না। কারণ এরশাদের পতনের পর 4টা সরকার ছিল, এর মধ্যে 2টা বিএনপির নেতৃত্বে, 2টা আওয়ামী লীগের নেতৃত্বে। এটা দিয়ে কিন্তু 5 জানুয়ারির আগ পর্যন্ত ভারসাম্যের পর মাত্র এই 3.5 বছর, 3.25 বছর আওয়ামী লীগ সরকার। তার মানে বিএনপি ভারসাম্যের বাইরে মাত্র 3.5 বছর ক্ষমতার বাইরে। আওয়ামী লীগ এরকম 21 বছর ছিল। কথাটা বোঝার চেষ্টা করেন, অনেকে ভুল অঙ্ক করে বিএনপিকে ফার্স্ট্রেট করে, এবং বিএনপি ফার্স্ট্রেট হইতে খুব পছন্দ করে যে বিএনপি নাকি 10-11 বছর 12 বছর ক্ষমতার বাইরে। 12 বছর বলে ওই তত্ত্বাবধায়কের ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর ধরে। আরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তো আওয়ামী লীগ বিএনপি দুইজনই ঝামেলায় ছিল, সুতরাং এটা তো এটাও তো সমান সমান।
তারপরে 4টা সরকার সমান সমান, তো এটা কিভাবে হয়? এই 3 বছর 3.5 বছর বিএনপির একটুও হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখি না। একটা বিরতি নিয়ে ফিরি, একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। মাসুদ কামাল ভাই, ডেইলি সানের একটি সংবাদ নিয়ে আমাদের শেষ পর্ব বিশ্লেষণ করি। এখানে বলা হচ্ছে যে সামনে যে ইলেকশন হবে, নেক্সট ইলেকশন পোলের একটা স্ট্র্যাটেজি, আওয়ামী লীগ ডেভেলপিং রিলেশনস উইথ ইসলামিক পার্টিস। ঠিক তো, এটা আসলে ঠিক। আওয়ামী লীগ, শুনেন, ইসলামিক পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকতে পারবে না, এটা কোথায় লেখা আছে? ইসলামিক পার্টিগুলি যারা করতেছেন এখন, হ্যাঁ, ইসলাম নিয়ে যারা বাণিজ্য করছেন, যারা আপনার মানুষকে প্রতারণা করছেন, সেগুলি কিন্তু আওয়ামী লীগ না করেও ঘৃণা করা যাবে, কোনো সমস্যা নেই। ওইটা ঘৃণা করার আবার একক ইজারা কিন্তু আওয়ামী লীগের নাই, ওটা সাধারণ মানুষ যে কেউ করতে পারে। তো ইসলাম তো বাংলাদেশের ম্যাক্সিমাম লোক হলো ইসলাম ধর্মাবলম্বী, তাই না? এবং এখানে এই যে বর্তমানে যে কাউমি কথাটা বলা হচ্ছে, আপনি একটা কথা ভাবেন, অনেকেই কিন্তু বলতেছে যে কাউমিদের নিয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলো দিলেন, এটা মাস্টার ডিগ্রি দিবেন, অমুক দিবেন, তো এগুলো নানা রকম সমালোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করি, আমি সমর্থন করি। আপনি একটা কথা ভাবেন তো, যে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরিচিত, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে পালি ও সংস্কৃতি। আচ্ছা নাইম ভাই, আপনি বলেন, পালি ও সংস্কৃতি এটা কি কোনো জীবিত ভাষা এই মুহূর্তে? এই এত বছরের কর্মজীবনে এই ডিপার্টমেন্ট থেকে পাশ করা কোনো লোককে কি আপনি সহকর্মী হিসেবে পেয়েছেন? তো এই ডিপার্টমেন্টে পালি ও সংস্কৃতির উপর যদি মাস্টার ডিগ্রি দেওয়া যেতে পারে, অনার্স দেওয়া যেতে পারে, তাহলে ইসলাম ধর্ম হাদিসের উপর সর্বোচ্চ শিক্ষা গ্রহণকারীকে মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি দিবে, তা আপত্তিটা কোথায়? আমি এটা পার্সোনালি যেটা মনে করি, যে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল। এখন যে আলোচনাটা আপনার যে জিনিসটা শেখ হাসিনা ঘোষণা করেছেন, উনি তো এটা আরও আগে কমিটি করেছিলেন, কিন্তু 2012 সালে ওনারা প্রথমে কমিটিটা করেন, কিন্তু তারপরে বিভিন্ন কারণে হেফাজতের সঙ্গে একটা মুখোমুখি সংঘর্ষ এটসেট্রা কারণে একটু ঝুলে গিয়েছিল। কাজেই এর মাধ্যমে বাংলাদেশে এখন প্রায় 14 লাখের মতো আপনার কাওয়ামি স্টুডেন্ট আছে, কাওয়ামি মাদ্রাসা চলতেছে আজকে, মানে পাকিস্তান আমল থেকে। তো বাংলাদেশে আমার হিসাবে যে মিনিমাম 50 লাখ লোক আছে যা নাকি কাওয়ামি মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছে অথবা পড়তেছে। তো এই 50 লাখ লোকের কর্মকাণ্ডকে আপনি সমালোচনা করতে পারেন, আপনি অপছন্দ করতে পারেন, তাদের তো ইগনোর করতে পারবেন না। তাদেরকে তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তাদের দিকে কেবলই সন্দেহের চোখে তাকাবেন, কেন রে ভাই, আমার পাশের বাড়িতে আমার আত্মীয় স্বজনের মধ্যে কাওয়ামি মাদ্রাসা থেকে পাশ করা লোকজন আছে, তাদের মধ্যে যত বেশি দুর্নীতিবাজ আছে তার চেয়ে 10 গুণ দুর্নীতিবাজ লোক আছে এই ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা লোকের মধ্যে। কাজে একটা শিক্ষা ব্যবস্থা কখনো খারাপ বা মন্দ হতে পারে না। শিক্ষা ব্যবস্থা সবই যার যার মতো, ওটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে। তো আমি মনে করি এখন যে জিনিসটা আওয়ামী লীগ করছে সেটা সামগ্রিকভাবে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতের বিপরীতে নয়। খুব বেশি সময় নেই, আমি সময় ভাগাভাগি করি। আপনার কাছে 30 সেকেন্ড শুনে আমি বাকি দুজনের কাছে 2 মিনিট। আচ্ছা, আমি 2 মিনিট করে শুনি। আমি নাইমুল ভাইয়ের কাছে শেষ 2 মিনিট শুনবো, আপনার জন্য 2 মিনিট। সুভাষ দা। না, আমি 1.5 মিনিটে শেষ করব। আমি একটা বিষয় সামনে আনতে চাই। জি, অনেক সুশীল সমাজ, বিদগ্ধ জন, তারা কিন্তু মাঝে মাঝে নাক ছিটকায়। এই নাক ছিটকানি আমার পছন্দ হয় না। কি নিয়ে? এই যে আওয়ামী লীগ তার কক্ষচ্যুত হয়ে গেল, এবং শেখ হাসিনা এমন একজন রাজনৈতিক নেতা, তিনি 50 বছর পরে বাংলাদেশে কি ঘটা উচিত, কি করা উচিত, সেই দৃষ্টিকোণ থেকে কাজ করেন। আপনি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতার লাইন আছে, তুমি যাকে পশ্চাতে রেখেছো সে তোমারে পশ্চাতে টানিছে। এই যে মাসুদ কামাল ভাই বললেন না, এই লক্ষ লক্ষ ছাত্রদেরকে আপনি কি অন্ধকারে রেখে আপনি কিন্তু সমাজের মূলধারাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, সম্ভব না। আপনি সংস্কৃত পালি যেমন আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য খুব বেশি জরুরি, আমাদের কিন্তু সমস্ত ভাষার উপরে দক্ষতারও জরুরি। আচ্ছা, এই বিতর্ক আমি না করলাম। আমি যদি
500টি কলেজে বাংলাদেশে অনার্স পড়ানো হয়, আমি ধরে নিলাম। ফিজিক্স কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তো আমার ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আবার ওই কারমাইকেল কলেজেও পড়ানো হয়, কিংবা আর একটা অক্ষত কলেজেও পড়ানো হয়। আপনি কি এই 500 কলেজ থেকে যারা ফিজিক্সে বের হয়ে আসছে তারা কি আপনি মূল প্রতিযোগিতা অংশগ্রহণ করতে দিচ্ছেন না? পাবলিক সার্ভিস কমিশনার দিচ্ছেন না? এবং ঢাকা ইউনিভার্সিটি যে ফিজিক্সে পাশ করা ছেলেটি যে অনেক বেশি ভালো শিক্ষক পেয়েছে, ভালো পরিবেশ পেয়েছে, ভালো লাইব্রেরি পেয়েছে, সে কিন্তু নীলফামারীর ছেলেটা পায়নি। তারপরেও কিন্তু আপনি অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে ওই নীলফামারীর ওই ছেলেটি আসাদ, সে কিন্তু এই ফিজিক্সের পাশ করা সুভাষের কাছ থেকে টপকিয়ে কিন্তু সে ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে, ফরেন সার্ভিসে যোগ দিচ্ছে। তার মানে কি, সমাজের মূল ধারাতে আনা, এটা কিন্তু খুব বেশ জরুরি রাষ্ট্রনায়কের। এই কাজটি শেখ হাসিনা করেছেন। আরেকটি একটা বাক্য যোগ করি, এই যে আবারও বলি, মানুষকে পিছিয়ে রেখে আপনি মূল ধারায় আসতে পারবেন না, যে কাজটি করেছেন শেখ হাসিনা। নাওয়াল ভাই, আপনার কথা প্রশ্নটা হলো বেসিক্যালি যে নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা কিছু করছেন কিনা। এখন এই যে ধরেন কওমি মাদ্রাসার এই ব্যবস্থাপনাটা আমি পছন্দ করি কি না করি এটা কিন্তু আমার আলোচনার বিষয় না। আলোচনা আসলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কেন কি হচ্ছে। তো যারা ওই আওয়ামী লীগের সাথে জোটে বা আমাদের ইন্টেলিজেন্সিয়ার বা সিভিল সোসাইটির লোক যারা অপছন্দ করছেন, বা আওয়ামী লীগের ভেতরে জোটের ভিতরে যারা অপছন্দ করছেন, শেখ হাসিনা জানেন তারা কেউ নির্বাচনে জয় লাভের জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না, তাদের কাছে কোনো বুদ্ধিও নাই, ব্যবস্থাও নাই। তো এই বুদ্ধি ব্যবস্থা যা কিছু করতে হয় এটা কিন্তু শেখ হাসিনাকেই মূলত করতে হয়। অন্যেরা যদি সমর্থন ভালো করে দেয়, এটা মানে এটার রেজাল্টটা আনা তার জন্য সহজতর হয় এবং দেখতে ভালো লাগে, লেজিটিমেট হয়। কিন্তু বেসিক্যালি দি ব্রেইন ইজ ফ্রম শেখ হাসিনা। এখন এটা গেল একটা সাইড, যে তিনি তো সেটা নির্বাচনে জয়লাভ এবং সাফল্যের জন্য এটা করছেন। এবং আমার ধারণা তিনি এইটা করার ভেতর দিয়ে সুদূর প্রসারীয় এই যে কওমি মাদ্রাসাগুলি কোনোভাবেই আমাদের কোনো কিছুর মধ্যে আনা যাচ্ছিল না, এইটা আনার জন্য আমার মনে হয় এটা একটা টোপও হয়ে থাকতে পারে। লেট আস সি ফিউচারে কি হয়। আর ডক্টর কুদরতি খোদা, শওকত ওসমান, এরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, শেষ করি, তাদের জ্ঞান কিন্তু অভাব হয়নি। শেষ করলাম। আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ জনাব নাইমুল ইসলাম খান, অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। এবং দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, প্রতি রাত 12টায় নিউজরুম সংলাপ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।